কিসের চিকিৎসা, কি লাভ এসব করে? ডাক্তার, ওষুধ, পথ্য, কত খরচ, কিছু লাগবে না আমার। যা যাতে তুই এখান থেকে। শুধু শুধু আমাকে বিরক্ত করিস না, অযথা আমার পেছনে পয়সা নষ্ট করিস না। বাবা চুপ করবে তুমি? চুপ করেই তো আছি, সারা দিন রাত চুপচাপ নিজের অদৃষ্টের কথাই ভাবি। ঠিক আছে, এখন অন্য কথা বলো। আগে ওষুধটা খেয়ে নাও তো। আচ্ছা বাবা, মায়ের চিকিৎসা অনেক টাকা খরচ হয়ে গেছে, তুমি কি অনুতপ্ত? মা যদি বিনা চিকিৎসায় মারা যেতেন তাহলে কি তুমি খুশি হতে? তুমি অন্যায় কিছু করোনি, মাকে বাঁচাবার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেছো। তবু তো বাঁচাতে পারলাম না। তাই বুঝে এখন নিজেও মরতে চাও? আমার কথাটা ভাবো না। তোর কথা ভেবেই তো আমার এত কষ্ট। জমি জমা, বিষয় সম্পত্তি সব গেছে, তোর জন্য যে কিছুই অবশিষ্ট রইল না। এমনকি এই বাড়িটা, এটাও সাদেকের কাছে বন্ধক রাখা। আমি তো জানি সাদেক কত বড় চশমখোর, বদমাইশ, কিন্তু কি করব, বিপদে পড়ে কোনো কুল কিনারা না পেয়ে শেষ পর্যন্ত ওর কাছে হাত পাততে হলো। থাক বাবা, থাকো সব কথা। কিন্তু আমার তো, আর আমি কোনো কথা শুনতে চাই না। এবার শোও তো। রাশেদের কথা বলছি রে, বেশ কিছুদিন হলো আসছে না, ওর প্র্যাকটিস কেমন চলছে? এর মধ্যে বিলেতে ব্যারিস্টারি পড়ার জন্য অ্যাপ্লাই করেছিল, পারমিশন পেয়েও গেছে। বাহ, খুব ভালো হবে। ভারত ল হয়ে ফিরলে সম্মান বেড়ে যাবে অনেক। বহুদিন হলো কোনো ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন যাক বাবা, বর্ষা নেই, এমনকি মেঘটুকু নেই চোখে। আমি তো ভেবেছিলাম দেরি হয়ে গেছে দেখে এসে হয়তো দেখবো। জনাব, কথায় কথায় অভিমান করা আর চোখের পানিতে বুক ভাসানোর বয়সটা পার হয়ে গেছে। তাই? তাহলে তো বড় মূল্যবান সময় বৃথা চলে তা যাচ্ছে। তো যাচ্ছে। তোরই চাই, তাহলে দেরি করে লাভ নেই, চলো বিয়েটা সেরে ফেলি। তারপর বউ নিয়ে বিলেত যাবে না বউ রেখে? যাবই না বিলেত। আর সারা জীবন আমাকে খোটা দেবে তোমার জন্য ব্যারিস্টারি পড়া হলো না? না বাবা, খোটা শুনে তোমার ঘর করতে পারবো না। একটু খোটাও যদি না দিতে পারি তাহলে ঝগড়া বাঁধবে কি করে? আর ঝগড়া ছাড়া কি দাম্পত্য জীবন জমে? কি মূর্তি তুমি, কোমরে আঁচল পেঁচিয়ে, হাতে একটা ঝাঁজ। লাগাম টেনে না ধরলে কথার ঘোড়া ছুটতে ছুটতে কোথায় যে যায়। চলো চলো। কোথায়? বাসায়। ছেলের পথ চেয়ে অপেক্ষা করতে করতে মা হয়তো ভেবে বসবেন আমি তোমাকে কিডন্যাপ করি। তারা যদি একদিন করতে। করব, সময় হলেই করব। চলো চলো। মেয়েটার উপর সত্যিই বড় অবিচার করা হচ্ছে। মা যে বিচারই চায় না তার উপর অবিচার করবে কে? এতদিন মায়ের অসুখ, মায়ের চিকিৎসার জন্য ছুটাছুটি, আর এখন আছে অসুস্থ বাবাকে নিয়ে। কেমন আছে রে ওর বাবা? তুই খোঁজ খবর নিতে যাস তো? যাই মা, ওর অসুখ তো দুশ্চিন্তা। দুশ্চিন্তা তো হবেই। কি জমজমাট অবস্থা, অত পুরনো অভিজাত একটা ফ্যামিলি, দেখতে দেখতে সব যেন শেষ হয়ে গেল। তারপর মাথার উপর বয়সটা মেয়ে। আমি বলি কি, তুই বিলেত যাবার আগে বিয়েটা সেরে যা। তারপর বাবার উপযুক্ত পুত্র বাবার মতোই পরীক্ষা টরীক্ষা না দিয়ে বউয়ের টানে পালিয়ে আসবে। পাজি ছেলে, বাবা মাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। দেবো একটা, দাও না মা একটা। দেখো, তোমাকে বিয়ের কথা বললাম, তুমি তো না করে দিলে। দোষ করবে তুমি আর শাস্তি পেতে হবে আমাকে। মা, ওকে একটু শাসন করো না কেন? যা মুখে আসে তাই বলে। সত্যি মা, আমার আর এভাবে ভালো লাগে না। এই এত বড় সংসার কতদিন ধরে একা একা টানছি। তোদের বিয়েটা হয়ে গেলে বাবা যে বড় অসুস্থ মা, বড় একা। একটু সুস্থ না হলে। টাকা পয়সা শোধ দেওয়া নিয়ে আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? আমি তো আপনাদের পর নই চাচা মিয়া। সময় যে ফুরিয়ে এলো সাদেক আলী, মেয়াদের আর মাত্র 2 মাস বাকি। কিছুই যে ব্যবস্থা করতে পারলাম না। যখন পারবেন তখন দেবেন, আমি কি কোনো পিরাপিরি করেছি? তবু দলিল তো রয়েছে। মেয়াদ আমি বাড়িয়ে দেব, 1 বছর 2 বছর।
যতদিন লাগে আপনার ঋণ শোধ করতে। তিন পুরুষের এই বসত বাড়ি বিক্রি করে দেবেন, এ আমি সহ্য করতে পারবো না। আপনার বাড়ি আপনারই থাকবে। আমি এখন যাই চাচা মিয়া, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। আসসালামু আলাইকুম। চাচা মিয়াকে একটু দেখতে এসেছিলাম, অনেক দিনের পরিচয়, আত্মীয় চেয়ে অনেক বড়। তা এখন আসি। লোকটাকে যখনই দেখি কেমন গা ঘিন ঘিন করে। ও কেন এখানে আসে বলো? এসো। এসো বাবা, এসো এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এই বেলায় কেমন আছো বাবা? এই অবস্থায় যেমন থাকা যায়। আপনার অবস্থা কিন্তু একটুও খারাপ না আঙ্কেল। ডাক্তার বললেন আপনি যদি সেটা ছেড়ে ঠিক মতো ওষুধপত্র খান তাহলে দুদিনই ভালো হয়ে উঠবে। ওষুধপত্র ওসব কিছুই আমার মুখে রোজা বাবা। আর দুশ্চিন্তাকে বলছো যার মাথার করে বাবা, তোমার যত গন্ডগোল মাথায় নয়, মাথার ভেতরে। তাহলে এই যে রাশেদের সাথে করিস না, ওর কাজ কেমন চলছে, ওর মা কেমন আছেন? আসলে মাসের যেসব স্বাভাবিক গুণ থাকে আমার মতো অবস্থায় পড়লে বোধহয় সব নষ্ট হয়ে যায়। দেখলে রাশেদ, ঘুরে ফিরে সেই একই জায়গায়। কি করব বাবা, গ্রামোফোনের কাটা রেকর্ডে পিন যেমন আটকে যায়, আমিও যে তেমনি একই জায়গায় আটকে গেছি বাবা। খুব ভালোভাবে আটকানো আছে, বেরিয়ে যাবার কোনো ফাঁক নেই। আপনি কি ফাঁক রেখে কাজ করার লোক সাদেক আলী সাহেব? দলিল অনুযায়ী মেয়াদ পার হবার পরদিনই আপনি ও বাড়ি দখল নিতে পারেন। এখন ভালো ভালো মেয়াদটা পেরোলেই হয়। ভয় তো আমার ওই পথের কাটা রাশেদকে নিয়ে। ব্যাপারটা জানতে পারলে টাকাটা শোধ করে দিতে পারে। সে কি, শুনি তো অনেক পুরনো সম্পর্ক দুজনের। তো এতদিনে ওরা রাশেদকে কথাটা বলেনি? আত্মসম্মানের ভারটা ওদের বড় বেশি তো, তাই অভাবের কথাটা মুখে আনতে পারে না। ওটাই আমার ভরসা। বেটা বিলেত চলে গেলেই বাঁচি, তারপর দেমাগ ভেঙে পায়ের তলায় ফেলে। কার দেমাগ? কার আবার? আমার পরম শ্রদ্ধেয় চাচা মিয়ার মেয়ের। কি হলো, টেনে ধরলে যে? আমি ইচ্ছে করে কাপ ফেলেছি না? কি করে বলবো, হতে পারে। বুঝতে পেরেছি, কি? তোমাকে দিয়ে করা পোষাবে না। আমি বরং বিলেত থেকে একটা সাদা চামড়া দেখে দিয়ে। তবে দুঃখ একটাই, এ বাড়িতে ঢুকতে পারবে না। কেন? কেন? হ্যাঁ, এর মধ্যে চাবিও আঁচলে চলে গেছে। কি আর করা যাবে, মা এতদিনে বুঝে ফেলেছেন যে তার ছেলেটা যখন আঁচলে বাঁধার যোগ্য নয়, তখন অন্তত সংসারের চাবিটা বাঁধা থাক। কি হলো? এর মানে বুঝতে পারছো? মা মনে মনে কত দূরে এগিয়ে গেছেন। যদি কোনো কারণে তোমার আমার মধ্যে। বলো না, বলো না রাশেদ, অন্য কিছু আমি স্বপ্নে ভাবতে পারি না। মা যখন চাবিটা আমার আঁচলে বেঁধে দিয়ে বললেন, এ বাড়িতে যতক্ষণ থাকবি এটা আঁচলে বেঁধে আমার চোখের সামনে ঘুরে বেড়াবি, তখন সত্যি আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তোমার আঁচলে আমার সংসারের চাবি চলবে, এ তো শুধু মায়ের আশা নয়, তোমার আমার কত দিদির স্বপ্ন। এই স্বপ্ন নিশ্চয়ই একদিন সফল হবে। না, এটা তুই ভালো করিসনি। কোনো কিছুর কি বিশ্বাস আছে? আমার বাঁচা মরারই তো কোনো বিশ্বাস নেই। বাবা, বিশ্বাস নিয়ে মানুষকে বাঁচতে হয়। রাশেদা আমার উপর বিশ্বাস রেখে বিলেত যাচ্ছে। কিন্তু বিয়েটা করে গেলে এমন কি ক্ষতি হতো? আমি অন্তত এ বয়সে একটু চিন্তার থেকে বাঁচতে পারতাম। না বাবা, আমি তো চাই না। বাবা, তোমার মেয়ে আর অন্য বাড়ির বউ দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমি তো জানি তুমি কত একা, তারপরে অসুস্থ শরীর। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি শুধু তোমার মেয়ে হয়ে থাকতে চাই। বাবা, বিয়ে হয়ে গেলে ও বাড়ির জন্য আমার একটা দায়িত্ব এসে যাবে। রাশেদের মাও একা,
তিনি হয়তো চাইবেন আমাকে তার কাছেই রাখতে। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি তা পারবো না বাবা। আমার জন্য তোর জীবনটাকে তুই না। তুমি ঠিক মতো ওষুধপত্র খেয়ে ভালোভাবে সুস্থ হয়ে যাও, তাহলেই আমি খুশি হব বাবা। আর দোয়া করো রাশের জন্য কাল ভালোভাবে যাত্রা করতে পারে, কোনো পিছুটান না রেখে ভালো রেজাল্ট করে ফিরতে পারে। তবে যেদিন ফিরবো ঢাকা এয়ারপোর্টে তোমাকে আমি দেখতে চাই। চিটাগাং পর্যন্ত ধৈর্য থাকবে না। শরীরের দিকে যত্ন নিও, সময় মতো খাওয়া দাওয়া করবে। আমার কথার জবাব দিচ্ছ না কিন্তু। যাব, তুমি এত দূর থেকে ফিরবে আর আমি তোমাকে দেখার জন্য ঢাকা পর্যন্ত যাব না? কথা দিচ্ছ? দিচ্ছি। একটু কথা বলারও সময় দেবে না। আসি। নিজের দিকে খেয়াল রেখো। তুমিও। চিঠি দিও। আচ্ছা, উত্তর দেবে তো? মাকে চিঠি লিখতে ভুলো না কিন্তু। বলবো না। খোদা হাফেজ। খোদা হাফেজ। গায়েব, পথের কাটা গায়েব। আরে গায়েবের খবর তো সেই 3 মাস ধরেই শুনে আসছি। না, এবার সত্যি সত্যি ফুস। তা বাড়ির দলিলই বা কবে নেবে, আর আমার টাকাই বা শোধ করবে কবে? আরে তোমার টাকা? টাকা দিয়েও শোধ করতে পারি, আবার টাকার চেয়ে দামি জিনিস দিয়েও শোধ করতে পারি। একটু সবুর করো, মাত্র 10টা দিন। ঠিক আছে ঠিক আছে, শো। হ্যাঁ, আরে আমার হলো মেয়ে মানুষের বরাত। আরে 4 তাসের খেলা হলে তো 4 বিবি পূরণ করে ফেলতাম। টাকাগুলো রেখে ওগুলো তুললে দেখো। তোমার হাতে 4 বিবি এলে আমারও 4 টাকা রেডি থাকতো। তা 3 বিবি তো পেলে, 4 নাম্বারটা কোথায়? বাবা। আয় আয়। বাহ, এই তো তোমাকে বেশ সুস্থ লাগছে। হ্যাঁ, বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, চারদিকটা ঘুরে ফিরে বেড়ালাম, বেশ ভালোই লাগলো। ও ভালো কথা, পিয়ন এসেছিল, তোর নামে একটা চিঠি দিয়ে গেছে। কার চিঠি? রাশেদের। বাবা তুমি একটু বসো, আমি একটু কাপড়টা বদলে আসি। অনেক দূরে ছেড়ে আসা জীবন আমার, কেমন আছো? তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত যে আমার কাছে বছরের মতো দীর্ঘ মনে হয়, তাই ভালো থাকা বড় কষ্ট। তবু তুমি ভালো থাকতে বলে দিয়েছিলে, নিজের দিকে খেয়াল রাখতে বলেছিলে, তাই বাধ্য হয়ে ভালো আছি। এভাবে আর চিঠি লিখো না লক্ষ্মীটি, আমার বড় কষ্ট হয়। তোমাকে ছেড়ে যে কিভাবে আছি এ কথা তোমার চেয়ে বেশি আর কে জানে। যতই কষ্ট হোক কাঁদবো না, কাঁদলে যদি চোখের পানিতে আমার স্বপ্নগুলো মুছে যায়। তাই চিঠিতে কষ্টের কথা না লিখে আশার কথা লিখবে, শুধু আশা আর ভালোবাসার কথা। এই কি দেবো তোমাকে এত দূর থেকে? চিঠির পাতায় একটা ছোট্ট চুম রেখে দিলাম। আগুন বুকের মধ্যে আগুনের মতো জ্বলছে চাচা মিয়া। বড় কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু উপায় নেই। কিন্তু বাবা তুমি তো বলেছিলে সময় আরো কিছুটা বাড়িয়ে। হ্যাঁ, সব গোলমাল হয়ে গেল যে, কালো 1 ধাক্কাতে 50,000 বেরিয়ে গেল। মানে কোনো ব্যবসায়?
আমার তো একটাই ব্যবসা, ফেলা আর তোলা। কিন্তু কাল শুধু ফেলতেই হলো, একবারও তুলতে পারলাম না। ধার করে ফেললাম, চলে গেল। আবার ধার করলাম, আবার চলে গেল। আবারও ধার করলাম, আবারও চলে গেল। শেষে যাদের কাছে ধার করেছিলাম তাদের কাছ থেকে একদিনের সময় নিয়ে আবারও ধার করলাম, সেটাও চলে গেল। কি হয়েছে বাবা? এখন কি করবে? বলতে বড় কষ্ট হচ্ছে, কিন্তু না বলে তো উপায় নেই। ভাবছি এই বাড়িটা বিক্রি করে টাকাটা শোধ করে দেব। কি বলছেন আপনি? অসুস্থ বাবার মাথার উপর থেকে এই শেষ আশ্রয়টুকু? তুমি ইচ্ছে করলে বাঁচাতে পারো। মানে? মানে পাওনাদারদের যদি বলি যে হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে হয়তো ওরা না, মানে তোমার বাবার কথা ভেবেই বলছি। বাড়ি ছাড়া হয়ে এই শরীরে গাছতলায় গিয়ে দাঁড়ালে, দেখো আমি তো নিজের ক্ষতি করে তোমাদের উপকার করতে পারবো না। হ্যাঁ, তাই বলছিলাম তুমি যদি বিয়েতে রাজি হয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি, তবে মনে রেখো আমার দলিলটা পাকা দলিল। মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। সাদেক, সাদেক শোনো বাবা, সাদেক। বাবা, বাবা, সাদেক, বাবা, বাবা থামো, থামো। একটা ব্যবস্থা হবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে রোহিত? তোকে এমন লাগছে কেন? আয় ভেতরে আয়। বস। তোর বাবার শরীর ভালো তো? জি ভালোই। বাবা ভালোই আছেন। আমি অন্য একটা মানে। কি আশ্চর্য, এমন করছিস কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে বল তোমা? কি বলবো, কিভাবে বলবো যে কথা রাশেদকে কখনো বলতে পারেনি। বেগম সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ম্যানেজার সাহেব? জি, মানে কোনো অসুবিধে নেই, আপনি বলুন। বড় মুশকিল হয়ে গেল বেগম সাহেবা। ছোট সাহেবের চিঠি এসেছে, বিদেশি ছাত্রদের জন্য নাকি কসল মানি জমা দিতে হয়। এছাড়া সেশন চার্জ মিলিয়ে প্রায় 35,000 টাকা আজকালের মধ্যেই পাঠাতে হবে। এদিকে ক্যাশে তো একেবারেই টাকা নেই। তাই তো, যাওয়ার আগে এত কেনাকাটা, তারপর যাওয়ার খরচ, সব মিলিয়ে হাতটা একেবারে শূন্য। তা ধরুন কয়েকটা বাড়ি ভাড়া ছাড়া তো আয় তেমন কিছুই নেই। সেও তো মাস শেষ না হলে পাওয়া যাবে না। বড় চিন্তায় পড়ে গেল। ছেলেটাও এমন, আগে থেকে সব খোঁজ খবর নিলে তৈরি হয়ে যেতে পারতো। এখন হুট করে এতগুলো টাকা। একটা কাজ করুন, জি। সওদাগর সাহেবের কাছে গিয়ে দেখুন। জি, আচ্ছা। যদি 1030 টাকা ধার দিতে রাজি হন। আমি দেখছি। দেখ তোমা, এখন হুট করে এতগুলো টাকা জোগাড় করা কি সহজ কথা? ও হ্যাঁ, তুই যেন কি বলছিলি? যে আমি? না কিছু না, মানে এই কথাই। ও আমাকেও চিঠি লিখেছে তো। দেখ তোমা, তুই আমার অবস্থা জানিস, তাই এত টাকার কথা বলতে সংকোচ করছিলি। আর ও এবারই ছেলে হয়ে বোঝে না মায়ের হাতের অবস্থা কি। আমি এখন আসি মা। সে কি, এসেই চলে যাবি? হ্যাঁ, বাবার শরীরটা, মানে বাবা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিল কিনা, মানে হঠাৎ হঠাৎ বাবার যা হয়। আমি আসি মা। বাবা, বাবা। এই যে মেয়ে, বাবাকে অবস্থায় ফেলে কোথায় গিয়েছিলে? হঠাৎ আমার চোখে না পড়লে হয়তো বাড়ির বাইরেই পড়ে থাকতেন। কি হয়েছে, কি হয়েছে বাবা? প্রচন্ড উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছেন। আগে থেকেই সম্ভবত উনি অসুস্থ ছিলেন। এখন কেমন আছে? ভালোই, তবে একটু সাবধানে রাখবেন। এ ধরনের উত্তেজনার কারণ যেন আর একেবারেই না ঘটে। আর অন্তত 1 মাস সম্পূর্ণ বেড রেস্ট, বিছানা থেকে উঠবেনই না। ওষুধগুলো আমি আনিয়ে দিয়েছি, নিয়ম মতো খাইয়ে দিও। চলুন ডাক্তার সাহেব। কাকু, আপনার টাকাটা? না না, তোমার বাবা আগে সুস্থ হন, তারপর ওষুধ দেখা যাবে। ও হ্যাঁ, এর মধ্যে তোমার একটা চিঠি দিয়ে গেছে পিয়ন, দেখো ও ওষুধগুলোর পাশেই আছে।
চলুন ডাক্তার সাহেব। আমার দলিলটা পাকা দলিল, মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। তোমার বাবার কথা চিন্তা করেই বলছি, তুমি ইচ্ছে করলেই বাঁচাতে পারো। তুমি যদি বিয়েতে রাজি হয়ে যাও, আমার দলিলটা পাকা দলিল, মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। যাও যাও, রূপের পশ্চা সাজিয়ে পথে পথে ঘোরো। বুড়ো বাপটা মরে গেলে আরো সুবিধা হবে। Shut up! আমি ম্যাজিস্ট্রেট এম এ হাকিম। এটা আদালতের নোটিশ, 2 ঘন্টার মধ্যে আপনাদের বাড়ি খালি করে দিতে হবে। সাদেক সাহেব, আমি যদি বিয়েতে রাজি থাকি? বিয়েতে রাজি? তাহলে তো ইয়ে দখল টখল কিছু লাগবে না। বন্ধকের দলিল ফিরিয়ে দেবো বিয়ে রাতে। ধারের টাকা মানে তামাদি, মানে পরিশোধ হয়ে যাবে বিয়ের সাথে সাথে। ম্যাজিস্ট্রেট সাহেব শুনছেন? জি। আপনি সাক্ষী থাকলেন। জি। আমি বিয়েতে রাজি। বাহ, বড় সুন্দর। এই কি হলো? বন্ধকের দলিলটা দেব, দিয়ে দেব। কথা ছিল বিয়ের রাতেই। হ্যাঁ, কিন্তু স্বামীর অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে তো পাকা হয় না গো। মুখ সরালে তো চলবে না। এই গালে তোমার হাতের 5 আঙুলের দাগ আছে, সেই দাগ তোমাকেই তুলতে হবে। ঠোঁট দিয়ে, জিভ দিয়ে, আতর করে করে। বাবা, বাবাই দেখো বাড়ির বন্ধকি দলিলটা ফিরিয়ে এনেছি।
আর কোনো চিন্তা নেই। জানো বাবা, আমরা মিথ্যে মিথ্যে ওকে খারাপ ভাবতাম। আসলে আসলেও খুব ভালো। আমি খুব খুশি হয়েছি বাবা, বিশ্বাস করো বাবা। বাবা, বাবা, কি হলো? কি হয়েছে? হ্যাঁ, মরে গেছে। হে তুমি কি করলে বাবা? আমি তো তোমার সুখের জন্য আমার সব কিছু বিসর্জন দিলাম বাবা। বাবা, তাহলে তো এ বাড়ি আবার আমার। স্ত্রীর সম্পত্তি মানেই তো স্বামীর সম্পত্তি। হ্যাঁ, দলিল, তাহলে এটাও গেল। এর পরের বাজি কি দিয়ে খেলবে? আরে ও তো দরকার হলে বউকেও বাজিতে ধরতে পারে। দারুণ বলেছ দোস্ত। শুধু কি আর বউ, সুন্দরী বউ, যাকে বলে 1 নম্বরের সুন্দরী। মানে তুমি কি সত্যি সত্যি? দোষ কি? ও তো এমন চেক যা বারবার ভাঙানো যায়। যতদিন যৌবন আছে ওই চেক ভাঙিয়ে আমার চলে যাবে। ঠিক আছে, তাহলে খেলে যাও, শুধু হিসেবটা ঠিক রেখো। তুমি জিতলে তো টাকাই পাবে, আর আমরা জিতলে কার কতটা পাওনা হচ্ছে এসব বলছো কি তোমরা? তোমাদের খেলার সাথে ওর বউয়ের কি সম্পর্ক? আরে স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে স্বামীর দেনা তো বউকেই শোধ করতে হবে নাকি? কিন্তু তোমার বউ যদি রাজি না হয়? আলবাত হবে। ওর মরা বাপ শুদ্ধ রাজি হবে। ও দায়িত্ব আমার। বাটো। কে আপনি? এখানে কেন এসেছেন? এত রাতে একজন মেয়ে মানুষের ঘরে একজন পুরুষ কেন আছে তা বুঝো না? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। বাজি জিতে পাওনা বুঝে নিতে এলাম কি এমনি এমনি বেরিয়ে যাবার জন্য? খবরদার, আর দেবেন না। আমি চিৎকার করবো, ডাকবো। কোনো লাভ নেই, বাইরে থেকে শিকল তুললে তোমার স্বামী পাড়া দিতে। এসো। দরজা খোলো, দরজা খোলো। দোহাই তোমার, আমি তোমার স্ত্রী। দরজা খোলো, আমার এত বড় সর্বনাশ করো না।
দেখি। মনে হয় এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি চলো, মায়ের কাছে নিয়ে যাই। চলো। না না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। কেন বাঁচালেন আমাকে? কেন কেন? একটু চুপ করো তুমি, একটু শান্ত হও। তুমি এখন দুর্বল। এই নাও, দুধটুকু খেয়ে নাও। না না, আমাকে মরতে দিন, দোহাই আপনার, আমাকে মরতে দিন, মরতে দিন, আমাকে একটু দিন। দেখো মা, মরতে চাইলেই তো মরা যায় না। বাঁচা মরা কোনোটাই আমাদের হাতে নেই। আপনি জানেন না, আমার বাঁচারও কোনো পথ নেই। হয়তো আছে, সে পথ তুমি হয়তো খুঁজে পাবে। যদি তোমার পরিচয়টা আমাকে দাও। আমার কোনো পরিচয় নেই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। আমি বুঝতে পেরেছি, তুমি কোনো বিপদ থেকে বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচার রাস্তা না পেয়ে শেষে জীবন থেকে পালাতে চেয়েছিলে। হ্যাঁ, কারণ এ জীবন তো জীবন নয়, মরণের চেয়ে ভয়ঙ্কর। দেখো, ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতে জানে। আমি তোমাকে তোমার বিপদ না কাটা পর্যন্ত লুকিয়ে রাখবো। কোথায়? ঢাকায়, আমার ঘরে। শান্ত হও মা, শান্ত হও। তোমার সব কথা শুনে তোমাকে যে সান্ত্বনা দেব, সে ভাষাও আমি খুঁজে পাচ্ছি না। এখানে যদি তুমি থাকতে চাও, আমি কথা দিচ্ছি কেউ জানবে না। তারপর তোমার সে রাশিদ যখন বিলেত থেকে ফিরে আসবে, না না, তার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? তার ভালোবাসার কোনো মর্যাদায় যে আমি রাখতে পারিনি। হ্যাঁ, মেয়ে মানুষের এই তো জ্বালা। নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, কোনো পথ না পেয়ে একবার যদি কিছু ঘটে যায়, তার আর সংশোধন নেই। এই আমার কথায় ধারণা, নিজের ইচ্ছে নয়, চুরি করে নিয়ে গিয়েছিল আমাকে কিশোরী বয়সে। ব্যাস, ঘরে ফেরার সব পথ বন্ধ হয়ে গেল। তারপর জামিলা থেকে একদিন হয়ে গেলাম হীরাবাই, লখনৌর নামি দামি বাইজি। বাইজি, এখন তো নাচতে পারি না, গলাও অনেক নষ্ট হয়ে গেছে, তবুও গাই। আর এই মেয়ে দুটো নাচে। চাটগাঁয়ে এমনি একটা মুদ্রাতে গিয়েছিলাম, এখনো এই পেশায় কদর আছে। কিন্তু নাচ আর গানের সাথে চোখ ঝলসানো রূপেরও দরকার। এই যেমন তুমি। যে না না, তোমাকে এই পেশায় আমি আসতে বলবো না, তবে অন্য কোনো পথ যদি খোলা না থাকে, নিজে থেকে তুমি যদি আসতে চাও, আমি ভেবে দেখো। বাইরে কোনো কাজের জন্য ঘোরাঘুরি করলে অনেক লোকের চোখে পড়বে। হয়তো তোমার স্বামী বা তার কোনো বন্ধু দেখে ফেলতে পারে, আবার তোমাকে ধরে নিয়ে যেতে পারে। এখানে যতদিন থাকবে ততদিন কেউ তোমাকে দেখতে পাবে না। তাছাড়া এখানে কোনো ধরনের বাজে লোক কখনো আসে না। আর মুদ্রা তো বড় বড় লোকদের ঘরোয়া পরিবেশ ছাড়া আর কোথাও আমরা যাই না। বাইরের জগতের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন কম, তেমনি আমাদের সঙ্গে বাইরের সম্পর্ক নেই। এখানে তুমি নিরাপদ, এক আলাদা জগৎ। বাবা রাশেদ, আমি জানি গত 4 মাস ধরে কোনো চিঠি না পেয়ে কতটা উৎকণ্ঠায় আছো। কি লিখবে বুঝতে না পারায় এতদিন চিঠি দেইনি, কিন্তু তোমার শেষ চিঠিটা পড়ে আর না লিখে পারলাম না। এ সংবাদ তোমাকে কোনোদিন জানাতে না হলে খুশি হতাম, বাধ্য হয়ে আর জানাচ্ছি। রুহির বিয়ে হয়ে গেছে।
বিয়ের পরদিনই রুহির বাবা মারা যায়। তারপর রুহি আর তার স্বামী কোথায় যেন চলে যায়, কেউ জানে না।
কি বুঝলেন ডাক্তার? ভয় পাবার কিচ্ছু নেই, সুখবর, আপনার মেয়ে মা হতে যাচ্ছে। মনে হয় 4 মাস চলছে। হায় আল্লাহ। আমি কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি, নিয়ম মতো খাওয়াবেন, আর 1 সপ্তাহ পরে আমার চেম্বারে একটু নিয়ে আসবেন। আজ আমি চলি। চলুন, আপনাকে ছেড়ে আসি। পুরো 1টা বছর দুনিয়াটা দেখি না, তাহলে জেলের অভিজ্ঞতাও হলো। জীবনের সব অভিজ্ঞতাই থাকা ভালো, কি বলেন সেন্ট্রি সাহেব? হ্যাঁ, এই চিটিং কেসের আসামি বলে ঘেন্না করবেন না। আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ঘনিষ্ঠ, আবার আসবো, বারবার আসবো। সিগারেট হবে? কিন্তু যাবো কোথায়? চিটগং ফিরলে তো পাওনাদাররা ছেঁকে ধরবে। সাদেক আলী মিয়া, এই বিশাল ঢাকা শহরে একটা না একটা ধান্দা তুমি ঠিকই জোগাড় করে নেবে। হ্যাঁ, এক শালি ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলাম, ভেবেছিলাম যতদিন যৌবন থাকবে ওটা ভাঙিয়ে চালিয়ে নেব। তা আমি শালা ভাঙাবো কি? ওই শালি আমাকে ভাঙিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, যাক, বেঁচে থাকার জন্য কি দরকার রে? খাওয়া। খাওয়া? আমার কি 1 পেট, বোঝা তো আর নেই কেউ। জি আপা। আসলের অবস্থা কি? অনেক মেহমান এসে গেছে আপা। না না না, তুই ওকে একটু দেখ। আচ্ছা, শু শু শু। মুখে হাসি দেখো, মুখে হাসি দেখো, চোখে জল দেখো না। মুখে হাসি দেখো, চোখে জল দেখো না। পায়ে নূপুর বেঁধেছি, কেন জানতে চেও না। পায়ে নূপুর বেঁধেছি, কেন জানতে চেও না। মুখে হাসি দেখো, চোখে জল দেখো না। মুখে হাসি দেখো।
রক্ত দেখো, ব্যথা খুঁজতে চেও না, পায়ে নূপুর বেঁধেছি কেন জানতে চেও না, পায়ে নূপুর বেঁধেছি কেন জানতে চেও না, মুখে হাসি দেখো, চোখে জল দেখো না, মুখে হাসি দেখো। মা, রুহি বেটি, নে, আমি কি করব মা? রোজ রোজ বলি, তবু রোজই কেন তুমি আমার কাছে নিয়ে আসো? এ তো তোর টাকা বেটি, হিসেব রাখবি না? শেষে এই ছেলে বড় হয়ে আমার গলা টিপে ধরবে। মা, আমার ছেলেকে আমি জানতে দেবো না যে আমি... মমতা বড় কঠিন জিনিস রে। এই বাচ্চা যখন তোর পেটে ছিল তখন দিন রাত তোর মুখ দেখে মনে হতো তুই বোধহয় এই বাচ্চাকে কোনোদিন কাছেও নিবি না, অথচ নারী ছেড়ে যেদিন ও দুনিয়ায় এলো সারা হৃদয়ের মমতা দিয়ে তুই ওকে বুকে জড়িয়ে নিলি। মেয়ে মানুষের মধ্যে যখন মায়ের প্রাণ জেগে ওঠে তখন দুনিয়ায় আর সবকিছু তার কাছে ছোট হয়ে যায়। এই জন্য তো জগতের সবচেয়ে বড় আসন যে পেয়েছে সে হলো মা। মায়ের মৃত্যু তো স্বপ্নের মতো, রাতেও ভালো মানুষ, খেয়ে দিয়ে পরদিন কি কি করবেন সব বুঝিয়ে দিলেন। সকালে দেখা হবে বলে সবাইকে বিদায় দিলেন, কিন্তু সকালে সকালে মাকে আর... মা দরজা খুলছেন না দেখে সবাই ডাকাডাকি শুরু করলো। কোনোদিন তো মাকে ডেকে তুলতে হয়নি, সবাই ভয় পেয়ে গেল। শেষে আমি বললাম, ছোট সাহেব, তবে যেদিন ফিরবো ঢাকা এয়ারপোর্টে নেমেই কিন্তু তোমাকে দেখতে চাই। যাব। তুমি এত দূর থেকে ফিরবে আর আমি তোমাকে দেখার জন্য ঢাকা পর্যন্ত যাব না? কথা দিচ্ছ? দিচ্ছি। ছোট সাহেব, এত তাড়াহুড়ো করে চলে যাবেন ছোট সাহেব? হ্যাঁ ম্যানেজার সাহেব, এখন থেকে আমাকে ঢাকায় থাকতে হবে। আমাদের উপর কি হুকুম ছোট সাহেব? আপনারা যেমন আছেন তেমন থাকবেন, আর এই বাড়িটা ছাড়া সবকিছু বিক্রি করে দেবেন। জি। আমারও কিছু টাকার প্রয়োজন হতে পারে, শুধু এই বাড়িটা। এই বাড়িটা যেমন ছিল ঠিক তেমনি থাকবে। এই বাড়ির চাবি আমি হাতে নিতে পারবো না, অন্য কারো আঁচল আমি বেঁধে দিতে পারবো না। তাই এই বাড়িটা সংসার না হয়ে শুধু মায়ের স্মৃতি হয়েই থাক। নতুন যে ব্যবসাটা শুরু করা হয়েছিল, মা যেভাবে চেয়েছিলেন ওভাবেই চালাবেন। অন্যান্য সম্পত্তি বিক্রির টাকা তার অর্ধেকটা আমাকে পাঠাবেন, আর অর্ধেকটা ব্যবসায় লাগাবেন। জি আচ্ছা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সুন্দর সংসার হতে পারত এই বাড়িতে। মা কত স্বপ্ন দেখেছিলেন, হারামজাদা সাদেক আলী সব নষ্ট করে দিল। ভাবি, ওয়ালাইকুম সালাম। ভাবি, আপনার সঙ্গে তো আমার আগে দেখা হয়নি। ও আমার ছোটবেলার বন্ধু, তারপর সেই স্কুল লাইফ থেকে ছাড়াছাড়ি, তারপরে চিঠিপত্র যোগাযোগ ছিল। আপনাদের যখন বিয়ে হয় আমি তখন বিলেত ছিলাম। বসুন প্লিজ, বসুন। আপনার কথা কিন্তু অনেক শুনেছি,
আপনার বন্ধুর মুখে। যাক, জজ সাহেব তাহলে আসামি বাদীদের রেখে বন্ধু বান্ধবের কথা ভাবার সময়ও পায়। আমরা সময় ঠিকই পাই, কিন্তু তোমার যে অবস্থা দেখছি তাতে তো দুদিন পরে তোমার নিজের কথা ভাববার সময় পাবে না। প্রথম কেসেই যেভাবে আলোড়ন তুলেছো, ওটা আমার জন্য নয়, কেসটার পিকুলারিটির জন্য। ব্যারিস্টারি জীবনের প্রথম কেস, নাবালিকা মেয়েকে জোর করে পতিতা বানানো এবং হত্যা করা। হ্যাঁ, টপিকসটা নিয়ে খবর কাগজে এত তোলপাড় হয়েছে। তবে শুনলাম তুমি নাকি খুব জবরদস্ত পয়েন্ট দাঁড় করিয়েছো। কেসটা যদি আবার এজলাসে হতো। না হয়ে ভালোই হয়েছে। যদি জিতি মনে সংশয় থাকবে, বন্ধু বিচারক বলেই হয়তো। না না না, বিচারকের কাজটা এখনো নিরপেক্ষই আছে। তুমি যাও। কিন্তু ভাই সাহেব, পরিচারকের হাতে চা নাস্তা আর কতদিন? এবার অন্তত বিয়ে থা করুন। ওটা বোধহয় এই জীবন আর হয়ে উঠবে না ভাবি। কেন? শুনেছিলাম তুমি কাকে যেন ভালোবাসতে, সে কি হারিয়ে গেছে? আপন ঘরে থাকবো বলে জীবন বাজি ধরলাম, উড়িয়ে দিলে ঘরখানি মোর, আমি জীবন নিয়ে মরলাম। তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না। যেখানে দৃষ্টি পড়ে সেখানে আগুন ধরে, যেখানে দৃষ্টি পড়ে সেখানে আগুন ধরে, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়। তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না। চোখে মুখে ভরা শুধু লোভ আর লালসা, চোখে মুখে ভরা শুধু লোভ আর লালসা। এ জগতে কার উপর করি বলো ভরসা, এ জগতে কার উপর করি বলো ভরসা। বাঁচার একটা ভাবি ডরে, সাপ এসে ছোবল ধরে, বাঁচার একটা ভাবি ডরে, সাপ এসে ছোবল ধরে। আমার এখন মানুষ দেখে লাগে বড় ভয়। তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না। মানুষের মুখোশ করে কত নরপশু আছে, মানুষের মুখোশ করে কত নরপশু আছে। ভুল করে একবার যদি পরগো তার কাছে, ভুল করে একবার যদি পরগো তার কাছে, যা আছে সব কেড়ে নিয়ে পথের মাঝে দেয় নামিয়ে, যা আছে সব কেড়ে নিয়ে পথের মাঝে দেয় নামিয়ে। সুযোগের অপেক্ষাতে সে তো বসে রয়। তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না। কি করছেন মির্জা সাহেব? আপনি বেসামাল হয়ে গেছেন, আপনি চলে যান। শোনো হীরা ভাই, নাচতে নেমে আবার ঘুমটা দেয়া কেন? আমি সারা রাত এখানে থাকবো তোমার ওই নাচ নেওয়ালের সঙ্গে। জবান সামাল করুন মির্জা সাহেব। আহা, আমি টাকা দেবো, যত টাকা চাও আমি দেবো।
মির্জা সাহেব, ফুলদানি আর পিকদানির ফারাক বুঝেন না? ফুলদানিতে মানুষ ফুল রাখে, আর পিকদানিতে থুতু। থুতু ফেলার জায়গা অন্য কোথাও আছে, সেখানে যান। এটা কলা বিতান। এখানে আপনার মতো লোকজন আর কোনোদিন আসতে না পারে, তার ব্যবস্থা আমি করব। যান, বেরিয়ে যান। ঠিক আছে, দেখা যাবে। বেটি, চুপ কর বেটি, চুপ কর। আর কোনোদিন ও এখানে আসবে না। যত সব ইতর বদমাস। চুপ কর বেটি, চুপ কর। সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার। সালাম দিচ্ছি স্যার। শুনেছি, কিন্তু উত্তর দিতে পারছি না। মনটাতে সালামতে নেই, বড় অশান্তি। সে কি স্যার, এই সাদেক আলী সাপ্লায়ার থাকতে আপনার মতো মানুষের অশান্তি? বলুন স্যার, এক সে এক এনে হাজির করব। না, তোমারও সব রেডিমেড কালেকশন দিয়ে চলবে না। এবার আমি অর্ডার দেব, তুমি সাপ্লাই দেবে, তাহলেই বুঝবো তোমার ক্ষমতা। বলি দেখুন না স্যার, বাঘের চোখ এনে হাজির করব। বাঘের চোখ নয়, বাঘের খাঁচায় পোষণ করেনি। হেরাবাইয়ের কলাবিতানের গায়িকা নর্তকী নীলাবাই। টাকা যা লাগে পাবে। কি চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে? না না স্যার, আপনি ঠিকানা দিয়ে দিন, আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। টাকায় কিনতে পাওয়া যায় না এমন জিনিসের জগতে নেই স্যার। 1000-এ না হোক 10,000-এ, 20,000-এ। নীলাবাই। মা, মা, আজকের খবরের কাগজ পড়েছো? এই দেখো কত কে লিখেছে। ও, ওই মেয়েটার খবর তো। এই সমাজে মেয়েদের যে অবস্থা, তার উপরে হতভাগিনীতে ছিল আবার পতিতা। ওরা আবার বিচার কি? দুদিন শহরে হইচই, খবরের কাগজে লেখালেখি, তারপর সবাই ভুলে যাবে। আর কেস যে চালিয়ে যাবে, সেরকম রাশি রাশি টাকাও নিশ্চয় মেয়েটার বাবা মায়ের নেই। না পা, এক নতুন ব্যারিস্টার নাকি বিনে পয়সায় কেসটা লড়ছে। হ্যাঁ, এই দেখ, ব্যারিস্টার নাকি জেরায় জেরায় অনেক তথ্য বের করে এনেছে। কিশোরী গুলমোহরকে অপহরণ, পতিতালয়ে বিক্রয়, জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং হত্যার অপরাধে ধৃত আসামিদের মুখ থেকে চাঞ্চল্যকর স্বীকারোক্তি আদায় করেছেন এই ব্যারিস্টার। উল্লেখ করা যেতে পারে যে মানবাধিকারের প্রশ্নে এই নতুন ব্যারিস্টার কোনো পারিশ্রমিক ছাড়াই হতভাগ্য গুলমোহরের বাবা মায়ের পক্ষে এই কেস গ্রহণ করেছেন। বিচারাধীন এই মামলা সম্পর্কে অগ্রিম কোনো মন্তব্য না করা গেলেও এটা প্রায় নিশ্চিত হয়ে উঠেছে যে আসামিদের রক্ষা পাওয়ার প্রায় সব পথই রুদ্ধ করে এনেছেন এই সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার রাশেদ চৌধুরী। রাশেদ চৌধুরী সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার। কি ভাবছিস রুহি? মা, ব্যারিস্টারের নামটা পড়েছ? রাশেদ চৌধুরী। ও হ্যাঁ, তোর সে রাশেদ তো বিলেত গিয়েছিল ব্যারিস্টারি পড়তে। তুই কি ভাবছিস সে? হ্যাঁ মা, আমি যাব, আমি যাব। যেদিন এই কেসে রায় বেরোবে সেদিন আমি যাব। আড়াল থেকে, সম্পূর্ণ আড়াল থেকে ওকে আমি দেখব। ও জানতেও পারবে না যে ও নষ্ট হয়ে যাওয়ার রোহি ওকে দু চোখ ভরে দেখছে। ইয়োর অনার, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করার এই বর্বর যুগীয় প্রথার বিরুদ্ধে সভ্য সমাজ যখন সোচ্চার হয়ে উঠেছে, সেই সময় এই অপরাধীদের শুধুমাত্র অপরাধ হিসেবে চিহ্নিত করলে তার গুরুত্ব কমিয়ে ফেলা হবে। এ নারীত্বের অপমান, মানবতার অপমান। ইয়োর অনার, এই দুইজন দালাল দিয়ে গুলমোহরকে অপহরণ করা হয়েছিল। সাক্ষীদের জেরায় প্রমাণিত হয়েছে যে পতিতা বৃত্তিতে বাধ্য করার জন্য তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। নিষ্পাপ কিশোরীর আত্মচিৎকারে নিঃশুদ্ধ পল্লীর বাতাস আর্তনাদ করে উঠেছিল। ইয়োর অনার, সভ্যতার চরমে উৎকর্ষের দিনে মায়ের জাতিকে, বোনের জাতিকে, স্ত্রীর জাতিকে, কন্যার জাতিকে পণ্য হিসেবে ব্যবহার করার এই বর্বর নিয়ম আর কতদিন চলবে?
কোন নারী স্বেচ্ছায় নারীত্বের চরম এই অপমানের পথে পা বাড়ায় না ইওর অনার। কে জানে কত নিষ্পাপ নারীর দিকে এই পশুরা হাত বাড়িয়ে আছে। কিশোরী গুলমোহর কিছুতেই এদের ঘৃণ্য উদ্দেশ্য মেনে না নেওয়ায় পৈশাচিক অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। নারী অপহরণ, পতিতা বৃত্তিতে বাধ্য করার চেষ্টা, পৈশাচিক নির্যাতন এবং হত্যা, এই সবগুলো অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর তাই শুধু আইনের আবেদন নয়, এই অসহায় দরিদ্র বাবা মায়ের আবেদন, পৃথিবীর সমস্ত বাবা মা ভাই বোনদের আবেদন, এদের চরম শাস্তি দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করুন ইওর অনার, যাতে আর কোনো বাবা মাকে তার কন্যার এই করুণ মৃত্যু দেখতে না হয়, আর কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তি করতে না হয়, আর কোনো গুলমোহরকে অন্ধগুলির বিষাক্ত পরিবেশে নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয়। দ্যাটস অল ইওর অনার। উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষীদের বক্তব্য এবং প্রাপ্ত আদালত থেকে একথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে আসামি হালিমুন বিবি ও রুস্তম আলী নাবালিকা গুলমোহরকে অপহরণ, নির্যাতন, পতিতাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা এবং হত্যার অপরাধে অপরাধী। আদালত বাংলাদেশ দণ্ডবিধি 365, 373 এবং 302 ধারা মোতাবেক ওদের দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফাঁসির আদেশ দেওয়া হলো। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না ব্যারিস্টার সাহেব। আমার মেয়েকে তো আর ফিরে পাবো না। শুধু এই কামনা করি আর কোনো বাবা মার যেন আমাদের মতো দুর্ভাগ্য না হয়। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আপনাদের মেয়ের মতো কত মেয়েকে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিক্রি হতে হচ্ছে কে জানে। কেউ নিহত হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ বা বাধ্য হয়ে নোংরা জীবনের ঘানি টানছে। আসলে আসলে এই সমাজ যতদিন সচেতন না হবে ততদিন মুক্তি নেই। এতক্ষণ আমি বসে বসে ভাবছিলাম কি পরিচয় দেব। এখন দেখছি পরিচয় দেবার দরকার নেই। সোজাভাবে কথা বলো, নইলে দারোয়ান ডাকবো। তুমি চুপ করো তো। কতদিন পর স্বামী স্ত্রীর মধ্যে দেখা হলো, এর মধ্যে আবার দারোয়ান ফারওয়ান কেন? কি রুহি, তুমি ভেতরে জমা, আমি দেখছি। শুনলে না ভেতরে যেতে বললো? আরে কি মুশকিল, স্বামী স্ত্রীর গোপন ব্যাপারের মধ্যে তুমি না গলাও কেন? আরে যাও না। এখানে কেন এসেছো? আমি আর আসলাম কোথায়? ভাগ্যই আমাকে টেনে এনেছে। ভাগ্য নয়, দুর্ভাগ্য। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মনে করো না এখন আমি সে অসহায় আছি। জানি জানি, তুমি তো এখন নীলাবাই। অনেক বড় বড় লোকজনের আসা যাওয়া। বেরিয়ে যাও, না হলে পুলিশ ডাকবো। জেল হাজত, অভিজ্ঞতা আমার কয়েকবার হয়েছে। দেখো, তুমি আমার বিয়ে করাবো, তোমার আমারও তো একটা ভাগ আছে নাকি? অনেক বড় বড় খদ্দের, আয়ও বেশ মোটা। তোমার হাতে হাত করার ব্যবস্থাই করছি।
রাতের সম্পর্ক, সেই বাসর রাত, তাতেই নাকি যেসব মক্কেলরা আসে যায় তাদের কারো অবৈধ কোনো না, থাপ্পড় খেয়ে আমি রাগ করিনি, বরং খুশি হয়েছি। নিশ্চিত হয়ে গেলাম ছেলে আমার। এখন তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না। হ্যাঁ, তুমি ইচ্ছে করলে আমাকে ডিভোর্স করতে পারো, কিন্তু সন্তানের অধিকার তো আমি ছাড়বো না। বড় অসুবিধের মধ্যে আছি। যে ব্যবসা করতাম মানে সাপ্লাই, তারই লাখ ট্রাই করতে তোমার কাছে এসেছিলাম। এখন দেখছি তার আর দরকার নেই। তাছাড়াও তো অনেক ঝামেলা, মানুষ নিয়ে কারবার, পুলিশ ধরলে জাগে। আমার ব্ল্যাঙ্ক চেক যখন আবার ফিরে পেয়েছি, আমার ছেলে, ওর গায়ে আমি তোমার ছায়া পড়তে দেবো না। হয় রক্তের সম্পর্ক। ডাকো ওকে, ডাকো খোকা। তুমি আমি টাকা আনছি। জায়গা মতো চাপ দিয়েছো সাদেক আলী। শালা মেয়ে মানুষের একটাই প্যাচ, জান যায় তুমি মায়া যায় না। নইলে যদি ছেলেকে এনে ঠেলে দিয়ে বলতো যা নিয়ে যা, তাহলে তো শালা মরেছিলাম তো পারবো না। ছেলের জন্য মনটা কেঁদে উঠলেই আমাকে যে আবার আসতেই হবে। তবে এখনকার মতো আমি যাচ্ছি। ইয়ে, তোমাকে সেই বাসর রাতে একবার পেয়েছিলাম, আরেকবার না। থাক থাক, ঠিক আছে। আমি তোকে দেব না। শয়তান নরপিশাচের হাতে আমি তোকে কোনোদিন দেব না। রুহি বেটি, মা মা মা, আমি এখন কি করব? বলো মা, কি করব আমি? ও আমার খোকনকে কেড়ে নিতে চায়। তামান্না, সেলিনা, খোকনকে বাইরে নিয়ে যা। বস বেটি, বস। আমি তো বেটি ভাবতেও পারিনি যে এমন একটা ইতর লোক আসলেই তোর স্বামী। তুমি আমার ছেলেকে কোথাও লুকিয়ে রাখো মা, যেন হাজার খুঁজেও আর কোনোদিন ওকে দেখতে না পায়। শান্ত হবে, শান্ত হ। একটা ব্যবস্থা তো করতেই হবে। একবার যখন শয়তানটা ঠিকানা পেয়ে গেছে, তখন সহজে ছাড়বে না। তাহলে তাহলে এখন আমি কি করব মা? যাই করি ভেবে চিন্তে করতে হবে। আপাতত কিছুদিনের জন্য চল বাড়ি থেকে ঘুরে আসি। কোথায়? হাতেমালি সওদাগর লোক পাঠিয়েছে নিয়ে যাবার জন্য। তার ছেলের বিয়ে। তুই আসার পর বাইরের জলসা তো বন্ধই করে দিয়েছি। চল এবার কিছুদিনের জন্য চাটগা থেকে ঘুরে আসি। চট্টগ্রাম বছরে তো একবারই আসেন, অন্তত সপ্তাহ খানেক না থেকে গেলে চারদিকে একা সামলাই কি করে? তাছাড়া হিসেবপত্র তো কিছুই আপনি দেখেন না। ব্যবসা তো এখন আল্লাহর রহমতে ভালোই চলছে। আয় ব্যয়ের হিসেবটা, ব্যাংক অ্যাকাউন্টটা আপনি যদি বুঝে না নেন। মা যাকে বিশ্বাস করেছেন তার কাছ থেকে হিসেব বুঝে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ম্যানেজার সাহেব। আমি আসি শুধু মিথ্যে দুধটা পার হতে। আপনি তো সবই জানেন। এখানে থাকতে আমার সত্যি খুব কষ্ট হয়। তাহলে কালই ফিরে যাবেন? হ্যাঁ, কাল সন্ধ্যার ফ্লাইটে। ব্যারিস্টারির জন্য নয়, রাজধানীর মোহেও নয়। আমি তো চিটাগং থেকে পালাবার জন্যই ঢাকায় পড়ে থাকি। এখানে রাস্তা ঘাট, নদী, পাহাড়
সব জায়গায় আমার এত স্বপ্ন, এত কষ্ট, এত স্মৃতি। মেট্রো 1573। আমি তো কিছুই বুঝলাম না। ভালো লাগছে না বলে বেড়াতে বেরিয়ে এখানে এলি, আমাকে গাড়িতে রেখে একাই নেমে গেলি। একটু পরে ছুটে এসে গাড়িতে কান্নায় ভেঙে পড়লি। কি হয়েছে বলতো? পেছনে কে যেন ডাকতে ডাকতে ছুটে আসছিল মনে হলো। হ্যাঁ রাশেদ, তাই তো পালিয়ে এলাম। রাশেদ, আমরা দুজন বেড়াতে বেরোলে ওখানে এসে বসতাম, তাই ভেবেছিলাম ওখানে বসে কেঁদে নিজেকে একটু হালকা করব। কিন্তু রাশেদ যে এখন চিটাগাঙে, আর ঠিক এই সময় ওখানে চলে আসবে ভাবতে পারিনি। তার মানে রাশেদ এখনো তোকে ভালোবাসে, সেও তোকে ভুলতে পারেনি। কিন্তু আমি তো তা চাই না মা, আমি তো তা চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন সদাগর সাহেব। ছোট সাহেব আপনাকে দেখে খুব খুশি হবেন। আসুন। ছোট সাহেব, ইনি হাতেম আলী সদাগর, আমাদের সবচাইতে বড় ক্লায়েন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। না, ভাবলাম আপনার সঙ্গে এত ব্যবসা আমার, আপনি চাটগাঁয়ে এসেছেন, ভাবলাম একটু পরিচয় হওয়া দরকার। চলুন ভেতরে চলুন। এটা আপনার গাড়ি? জি, কেন বলুন তো? মানে কাল রাত 8টার দিকে একজন মহিলা এই গাড়িতে। ও, হীরাবাই আর তার পালক মেয়ে নীলাবাই। হীরাবাই, নীলাবাই। হ্যাঁ, ছেলের বিয়ে দিলাম তো, নাচ গানের জলসা করতে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। হীরাবাইয়ের তো খুব নাম ডাক ছিল, লখনৌর বাইজি। বয়স বেড়ে যাওয়ায় প্রায় বন্ধই করে দিয়েছিল। ওই মেয়েটাকে, মানে নীলাকে পেয়ে আবার শুরু করেছে। আজই ঢাকায় চলে গেল। চেনেন নাকি? হ্যাঁ, জি জি না। সে কি, ঢাকায় তো নীলাবাইয়ের এখন খুব নাম। বড় বড় লোকেরা ওর গান শুনতে যায় ওদের কলাবিতানে। নীলাবাই, কলাপিতা। কি ব্যাপার? চাকরটা আমাদের বসিয়ে রেখে সাহেবকে খবর দিতে গেল, অথচ এখনো দেখা নেই। আসরে কোনো মেহমানও তো দেখছি না। বাইরে এসব জলসা না আসাই ভালো মা। কে কেমন লোক তাও তো আমরা জানি না। মা, তুমি ওদের নিয়ে একটু গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আয়। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি তোমাকে এইভাবে দেখবো। এভাবে দেখার জন্য তো মুজরার আয়োজন করেছেন ব্যারিস্টার সাহেব। ভেবেছিলাম যা শুনেছি সব ভুল। ভেবেছিলাম চোখে দেখার পর আমার শোনা কথা মিথ্যে প্রমাণিত হবে। সারাটা দিন মনে মনে প্রার্থনা করেছি আমার বিশ্বাসের কাছে আমি যেন হেরে না যাই। নীলাবাই আর যেই হোক, অন্তত রুহি যেন না হয়। নীলাবাই রুহি নয় ব্যারিস্টার সাহেব, রুহি মরে গেলে।
কিন্তু একটা রুহি মরে নীলাবাই কেন জন্মায়? আপনারা তো সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনাদের এই সমাজ রুহিদের হত্যা বন্ধ করতে পারে না কেন? পতনের পথে যে ইচ্ছে করে পা বাড়ায়, সমাজ থেকে আটকাবে কি করে? ইচ্ছে করে? গুলমোহরকে ইচ্ছে করে পা বাড়িয়েছিল? হ্যাঁ ব্যারিস্টার সাহেব, সেদিন কোর্টের শেষ বেঞ্চিতে বসে আপনার কথা শুনে গর্বে বুক ভরে উঠেছিল। কোর্টে দাঁড়িয়ে যে মানুষটি গুলমোহরের পরিণতিকে সমগ্র মানবতার অপমান বলে চিৎকার করেছিল, সেই মানুষটি আজ আমাকে ধিক্কার দিচ্ছে। কেন সে নীলাবাই হলো সে কথা কেউ ভেবে দেখে না, এমনকি ব্যারিস্টার রাশেদ চৌধুরীও না। কি করতে পারেন আপনারা? কতটুকু করতে পারেন? পারেন গুলমোহরের জীবন ফিরিয়ে দিতে? পারেন না। গুলমোহরকে যেমন পারেন নাই তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে, তেমনি রুহিকেও রাশেদের কাছে ফিরিয়ে দিতে পারেন না আপনারা। না না, আমি রুহি নই, রুহি মরে গেছে, মরে গেছে। আমি নীলাবাই, আমি নীলাবাই, আমি নীলাবাই।